আমরা যখন অঙ্ক করি বারবার স্যারকে একই কোশ্চেন করি, স্যার এই হিসাবটা কোথায় যাবে, স্যার এইটা কোথায় যাবে, স্যার এইটার কাজ কি হবে। তো এই কোশ্চেন গুলো যেন তোমাদের না আসে, তোমাদের যেন বারবার টিচারকে এই প্রশ্ন করতে না হয়, তো সেই জন্য এই যে এই লেকচারটা বারবার দেখবা। খুবই খুবই রেয়ার লেকচার এটা, খুব কম মানুষজনের কাছে এই জিনিসটা তোমরা জানতে পারবা। সবাই বলে যে এখানে এই জিনিস যায় মুখস্থ করে নিবা, তো এইভাবেই আগানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু রুহানিজ অ্যাকাউন্টিং। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী হিসাব বিজ্ঞানের অন্যতম জটিল একটা অধ্যায় হচ্ছে আর্থিক বিবরণী। মোটামুটি সবারই এই অধ্যায়টা নিয়ে ভীতি কাজ করে। আর অ্যাকাউন্টিং এর পুরো সবগুলো অধ্যায় এবং বেসিক বলতে যা বোঝায় সবকিছু জানা না থাকলে আর্থিক বিবরণী আসলেই সমস্যা। ক্লিয়ার? তো আর্থিক বিবরণী হচ্ছে তোমাদের প্রথম পত্রের হচ্ছে নবম অধ্যায় আর্থিক বিবরণী। তো আর্থিক বিবরণী করার আগে আমরা একটু বেসিক নিয়ে কাজ করব। আর্থিক বিবরণীর কাজ হচ্ছে বেসিক্যালি তিনটা পার্ট। আর্থিক বিবরণীর তিনটা পার্ট, সাইডেটা কি দেখা যায়? জি। আচ্ছা, আর্থিক বিবরণীর হচ্ছে তিনটা পার্ট। একটা হচ্ছে আয় বিবরণী। আয় বিবরণী আমরা ফর্মুলা এবং সিস্টেম সবকিছু পরে জানবো, আপাতত জানার চেষ্টা করতেছি উপাদানগুলো। আর্থিক বিবরণীর তিনটা পার্ট, একটা হচ্ছে আয় বিবরণী, একটা হচ্ছে এটা হচ্ছে যদি প্রথম পত্রে আর্থিক বিবরণী হয়, তাহলে আর একটা পার্ট হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। একটা জিনিস কনফার্ম করি, তোমাদের চ্যাপ্টারের নাম কিন্তু আর্থিক বিবরণী। চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে আর্থিক বিবরণী, যেটা পার্ট হচ্ছে তিনটা। আমাকে তিনটা অংশ করতে হয়। পরীক্ষায় তিনটাই চাইতে পারে, অথবা যে কোনো দুইটা চাবে। তো একটা হচ্ছে আয় বিবরণী, একটা মালিকানা সত্ত্ব বিবরণী, একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো বেসিকটাতে কি করতে হবে, আমাদের কি শিখতে হবে? এখন আমাদের মূল যে সমস্যাটা, আমরা যখন অঙ্ক করি বারবার স্যারকে একই কোশ্চেন করি, স্যার এই হিসাবটা কোথায় যাবে, স্যার এইটা কোথায় যাবে, স্যার এইটার কাজ কি হবে। তো এই কোশ্চেন গুলো যেন তোমাদের না আসে, তোমাদের যেন বারবার টিচারকে এই প্রশ্ন করতে না হয়, তো সেই জন্য এই যে এই লেকচারটা বারবার দেখবা। খুবই খুবই রেয়ার লেকচার এটা, খুব কম মানুষজনের কাছে এই জিনিসটা তোমরা জানতে পারবা। সবাই বলে যে এখানে এই জিনিস যায় মুখস্থ করে নিবা, তো এইভাবেই আগানো হয়। বাট যদি এই যে এখন যেটা লিখে দিচ্ছি যে হিসাব হচ্ছে 5 প্রকার, আমরা জানি কয়টা? 5টা। একটা হচ্ছে সম্পদ, আর এটা কি? খরচ। এরপরে হচ্ছে কি? আয়। এরপরে হচ্ছে দায়। আমি আবারও বলছি, আমি কিন্তু ফর্মুলাতে যাইনি এখনো, ফর্মুলা পরে শিখবো। আগে উপাদানগুলো সেপারেট করা শিখি। সম্পদ, খরচ, আয়, দায়, মূলধন, এই 5টা। এর বাইরে একটা হচ্ছে বিপরীত সম্পদ, এরপরে হচ্ছে বিপরীত খরচ, এরপরে হচ্ছে বিপরীত আয়, এরপরে হচ্ছে বিপরীত দায়, এরপরে হচ্ছে বিপরীত মূলধন। এই চ্যাপ্টারটা করার সময় আমরা সবচেয়ে বড় যে পাপটা করি, সেটা হচ্ছে যে গাদা গাদা শীট নিয়ে এই যে সূত্র আকারে মুখস্থ করতে থাকি। এটা হচ্ছে সব থেকে বড় পাপ। এই যার কারণে এই জায়গাটাতে আমরা দেখা যায় যে সফল হতে পারি না। তো এই যে এই লেকচারটা অনেকবার দেখবা, অনেকবার, যতবার সম্ভব, তোমাদের জন্য অনেক উপকার হবে। এই আয় বিবরণীর উপাদান হচ্ছে আয় এবং খরচ বা ব্যয় সমূহ। এটা হচ্ছে প্রথম কথা। দেখো হিসাব হচ্ছে 5টা, আমি কিন্তু লিখছি হচ্ছে 10টা। তাহলে আয় গেল এবং খরচ কিন্তু চলে গেল। তাহলে বিপরীত আয়গুলো কি হবে? বিপরীত আয় হচ্ছে সংশ্লিষ্ট আয়গুলোর সাথে বাদ যাবে। খরচগুলো কি হবে? সংশ্লিষ্ট খরচগুলোর সাথে বাদ যাবে। ক্লিয়ার? আয়গুলো কি হবে? সংশ্লিষ্ট আয়ের সাথে বাদ যাবে। যেমন বিক্রয় আয়, বিক্রয় ফেরত ওই বিক্রয়ের সঙ্গে বাদ যাবে। বিক্রয় বারটা বিক্রয়ের সঙ্গে বাদ যাবে। কোথায় বাদ যাবে? আয় বিবরণীতে বাদ যাবে। ক্লিয়ার? কোথায় বাদ যাবে? আয় বিবরণীতে বাদ যাবে। যদি কোশ্চেন করা হয় বিক্রয় ফেরত কেন আয় বিবরণীতে বসবে, আনসার কি হবে? এটা হচ্ছে বিপরীত আয়। কারণ আয় বিবরণীর উপাদান হচ্ছে 4টা। মানে বেশিরভাগ মানুষজনই বলে 2টা, কিন্তু উপাদান কয়টা? 4টা। একটা আয়, বিপরীত আয়, খরচ, বিপরীত খরচ। আয়ের সাথে বিপরীত আয় বাদ যাবে এবং খরচের সঙ্গে বিপরীত খরচ বাদ যাবে। ক্লিয়ার? এবার আসো মালিকানা সত্ত্ব বিবরণীর উপাদান।
একটা হচ্ছে মূলধন, এরপরে হচ্ছে অতিরিক্ত মূলধন, মূলধন অতিরিক্ত মূলধন, এরপরে হচ্ছে উত্তোলন, এরপরে হচ্ছে নিট লাভ, নিট লাভ, আর একটা হচ্ছে নিট ক্ষতি। তো একই অঙ্কে নিট লাভ এবং নিট ক্ষতি দুইটাই থাকবে না। মূলধন মালিকানা সত্ত্ব বাড়ায় দেয়, অতিরিক্ত মূলধন মালিকানা সত্ত্ব বাড়ায় দেবে, উত্তোলন মালিকানা সত্ত্ব কমায় দেবে, এই জন্য বিয়োগ হবে। এবার নিট লাভ মালিকানা সত্ত্ব বাড়াবে, যোগ হবে, নিট ক্ষতি মালিকানা সত্ত্ব কমাবে, এই জন্য বিয়োগ হবে। তাহলে মূলধন আমরা যদি কোশ্চিনে মূলধন পাই, সাথে সাথেই মাথায় নিয়ে আসতে হবে কোথায় যাবে, আয় বিবরণীতে, তাই তো? না, আয় বিবরণীতে না, কোথায় যাবে? মালিকানা সত্ত্ব বিবরণীতে। ক্লিয়ার? উত্তোলন কোথায় যাবে? আয় বিবরণীতে না, উত্তোলন যাবে কোথায়? মালিকানা সত্ত্ব বিবরণীতে। এন্ট্রি দেখে বুঝতে হবে। বেতন কোথায় যাবে? মালিকানা সত্ত্ব বিবরণীতে না, কারণ বেতন হচ্ছে খরচ, কোথায় আসবে এখানে? ভাড়া কোথায় আসবে? আয় বিবরণী। তো তোমার যদি এই বেসিকটা কমপ্লিট থাকে, ওই প্রাইভেট রুমে বারবার স্যারকে জিজ্ঞাসা করতে হবে না, স্যার বেতন কোথায় বসবে, স্যার উত্তোলন কোথায় বসবে, স্যার অতিরিক্ত মূলধন কোথায় বসবে। ক্লিয়ার? তাহলে তোমার দেখো যে এই যে 2 আর 2 4টা চলে গেল আমাদের, এরপরে মালিকানা সত্ত্ব বিবরণীতে গেল মূলধন বিপরীত মূলধন, এই যে উত্তোলন কিন্তু বিপরীত মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? তাহলে আমাদের বাকি আছে আর কয়টা জিনিস? 4টা। একটা সম্পদ বিপরীত সম্পদ, দায় বিপরীত দায়, সম্পদ বিপরীত সম্পদ, দায় এবং বিপরীত দায়। তো এই যে এইটা প্লাস মাইনাস করে আমরা যেটা পাবো, এর নাম হচ্ছে সমাপনী মূলধন। এর নাম কি? এর নাম হচ্ছে সমাপনী মূলধন। ক্লিয়ার? এবার আসো আর্থিক অবস্থার বিবরণীতে বসবে হচ্ছে সম্পদ, এর সাথে বাদ যাবে হচ্ছে বিপরীত সম্পদ, এরপরে হচ্ছে দায়, এর সঙ্গে যদি বিপরীত দায় থাকে সেটা বাদ যাবে, আর হচ্ছে এই যে সমাপনী মূলধনটা যেটা নির্ণয় করলাম, এই সমাপনী মূলধনটা এখানে বসবে। এই উপাদানগুলো বসবে না, বসবে হচ্ছে সমাপনী মূলধনটা। অনেক সময় যে অঙ্কে মালিকানা সত্ত্ব বিবরণী করতে বলে না, সেই অঙ্কে যেটা হবে, এই পার্টটার কাজ এইখানে মালিকানা সত্ত্ব নাম দিয়ে এই পুরো কাজটা তার নিচে করতে হবে। তাহলে এখন এই সম্পদের যে যোগফলটা পাবো আমরা, সমান হবে দায় এবং সমাপনী মূলধনের যোগফলের সমষ্টির সমান। অর্থাৎ সম্পদ যদি 20 টাকা হয়, এই দুটার যোগফল হবে 20 টাকা, কার্যপত্রের মতো লাস্টে আর্থিক বিবরণী মিলে যায়। তো এখানেও তাই, যদি এই দুটার যোগফল 50 টাকা হয়, এই যে এইটা যদি 50 হয়, তাহলে এই দুটার যোগফল হবে হচ্ছে 50 টাকা, অর্থাৎ দায় এবং সমাপনী মূলধনের যোগফল হবে 50 টাকা। এখন এই যে আয় থেকে ব্যয়, এইটা প্লাস মাইনাস করে আমরা কি পাবো? নিট মুনাফা। নিট মুনাফা ট্রান্সফার হবে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীতে। অঙ্কের গাদা গাদা সূত্র মুখস্থ করার আগে তোমাদের ফার্স্ট ডিউটি হচ্ছে এই জায়গাটা সম্পর্কে ভালো ধারণা লাভ করা। তাহলে দেখো, সম্পদ বিপরীত সম্পদ, দায় এবং বিপরীত দায় কয়টা পাওয়া গেছে? 4টা। আর হচ্ছে এই যে সমাপনী মূলধন, এই 5টা উপাদান, 1 2 3 4, এই হচ্ছে 5টা উপাদান কোথায় যাবে? আর্থিক অবস্থা বিবরণীতে। মালিকানা সত্ত্ব বিবরণীতে কি কি যাবে? মূলধন এবং বিপরীত মূলধন, অর্থাৎ যেগুলো মালিকানা সত্ত্ব বাড়াবে সেটা যোগ হবে, আর যার দ্বারা মালিকানা সত্ত্ব কমবে সেটা হবে বিয়োগ। প্লাস মাইনাস করলে আমরা যেটা পাবো এর নাম হচ্ছে কি? সমাপনী মূলধন। এবং এই সমাপনী মূলধনটাকে কনভার্ট করতে হয় হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে ট্রান্সফার করতে হয়। আর যদি কোনো অঙ্কে মালিকানা সত্ত্ব বিবরণী করতে না বলে, সেই ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণীর এই কাজটা হবে এইখানে, মালিকানা সত্ত্ব হেডলাইন দিয়ে এই জায়গায় কাজ হবে। আর এই দায় এবং মূলধনের সমষ্টি সমান হবে সম্পদের সমষ্টি। এই জন্যই হিসাব সমীকরণটা বলা হয় হচ্ছে এ সমান এল প্লাস ওই। এ মানে হচ্ছে সম্পদ, ধরো সম্পদ যদি 10 টাকা হয়, দায় 2 টাকা হলে মালিকানা সত্ত্বটা হবে কত টাকা? 8 টাকা হবে। অথবা দায় 4 টাকা হলে মালিকানা সত্ত্ব হবে 6 টাকা। তো আমাদের কাজ হচ্ছে যে এই প্রথমে আয় বিবরণী করা, মালিকানা সত্ত্ব বিবরণী করা এবং হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করা। আয় বিবরণীর উদ্দেশ্য কি? এখান থেকে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা। এটা থেকে কি নির্ণয় করা হয়? নিট লাভ অথবা নিট ক্ষতি নির্ণয় করা হয়। তাহলে এইটা আমরা নির্ণয় করে নেব, করে নিয়ে এইটাকে ট্রান্সফার করব কোথায়? এই যে নিট লাভ বা নিট ক্ষতিতে ট্রান্সফার করব, মালিকানা সত্ত্ব বিবরণীতে। তাহলে আমাদেরকে কিন্তু বারবার বলছি, আমাদেরকে শেখানো হয় হিসাব 5টা, আর আমরা এই জায়গাগুলোতেই বোকামো করি যে এইটা এসে বিয়োগ হবে, মুখস্থ করি, এইটা যোগ হবে, ওইটা বিয়োগ হবে। আমাদের শিখতে হবে হিসাব 5টা, ঠিক আছে, এর বাইরেও আরো কয়টা আছে? 5টা। এখন উপাদানগুলোকে আমরা ভাগ করি, খরচ বিপরীত খরচ, আয় বিপরীত আয়, এই 4টা যাবে আয় বিবরণীতে। আর কয়টা থাকলো? 6টা। আর কয়টা থাকলো? 6টা। এই 6টার মধ্যে মূলধন
এবং বিপরীত মূলধন, মূলধন বিপরীত মূলধন যাবে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীতে। তাহলে 4 আর 2 কয়টা গেল? 6টা। আর কয়টা থাকছে? 4টা। সেটা কি কি? সম্পদ, বিপরীত সম্পদ, দায়, বিপরীত দায়। এটা কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে। সাথে যাবে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর সমাপনী মূলধনটা। তো এই ছিল এই অধ্যায়ের বেসিক। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে এই চ্যাপ্টার পারবে। তাহলে আমি যদি বলি বেতন, তোমার ফার্স্ট ডিউটি হচ্ছে আইডেন্টিফাই করা যে এটা কি খরচ, তাহলে আয় বিবরণী। যদি বলি উপভাড়া, এটা হচ্ছে আয়, তাহলে আয় বিবরণী। যদি বলি বিক্রয় ফেরত, এটা হচ্ছে বিপরীত আয়। বিক্রয় আয়, তাহলে বিক্রয় এখানে বসবে, সাথে বিক্রয় ফেরত বাদ যাবে। বিক্রয় বাট্টা, এটা হচ্ছে কি? বিপরীত আয়, তাহলে বিক্রয়ের সাথে বাদ যাবে। যদি বলি ক্রয়, এটা হচ্ছে খরচ, এখানে বসবে। যদি বলি ক্রয় ফেরত, বিপরীত খরচ, ক্রয়ের সাথে বাদ যাবে। যদি বলি ক্রয় বাট্টা, বিপরীত খরচ, ক্রয়ের সাথে বাদ যাবে। যদি বলি ক্রয় পরিবহন খরচ, আয় বিবরণীতে বসবে। যদি বলি বিক্রয় পরিবহন খরচ, কোথায় বসবে? আয় বিবরণীতে বসবে। যদি বলি ভাড়া, আয় বিবরণী। বীমা, আয় বিবরণী। অবচয়, আয় বিবরণী। কিন্তু পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ, তাহলে এখানে যাবে। আবার বলছি, অবচয় আয় বিবরণী আর পুঞ্জীভূত অবচয় আর্থিক অবস্থার বিবরণী, কারণ অবচয় হচ্ছে খরচ আর পুঞ্জীভূত অবচয় হচ্ছে বিপরীত সম্পদ। আবার যদি বলি অনাদায়ী দেনা সঞ্চিতি আর অনাদায়ী দেনা বা পাওনা বা কুঋণ, যদি অনাদায়ী দেনা পাওনা কুঋণ হয় এটা হচ্ছে খরচ, তাহলে আয় বিবরণীর উপাদান। আর অনাদায়ী দেনা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি, এটা হচ্ছে বিপরীত সম্পদ। সুতরাং কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণী। পাওনাদার হচ্ছে দায় বা প্রদেয় হিসাব দায়, কোথায় যাবে? এখানে আর্থিক অবস্থার বিবরণী। প্রদেয় বিল দায়, কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণী। এই ক্লাসটা করে তোমাদের কি উপকার হলো? তোমাদের আর কোশ্চেন করতে হবে না যে স্যার প্রদেয় হিসাবটা কোথায় বসবে। যদি তুমি এই 10টা হিসাব চেনো, প্রদেয় হিসাব দায়, তাহলে আমাদের কোথায় বসাতে হবে? এটা আর্থিক অবস্থার বিবরণী। তোমার আর বলতে হবে না স্যার আসবাবপত্র কোথায় বসবে। আসবাবপত্র কি? সম্পদ, সম্পদ কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণী, তাহলে এখানে বসবে। তোমার আর কোশ্চেন করতে হবে না দালান কোঠা কোথায় বসবে। দালান কোঠা সম্পদ, যেহেতু সম্পদ এখানে বসবে। তোমার আর স্যারকে বলতে হবে না স্যার বিনিয়োগ কোথায় বসবে। বিনিয়োগ সম্পদ, আর্থিক অবস্থার বিবরণী। তোমার বলতে হবে না স্যার বিনিয়োগের সুদ কোথায় বসবে। বিনিয়োগের সুদ আয়, তাহলে হচ্ছে আয় বিবরণী। আবার প্রাপ্য বিনিয়োগের সুদ কোথায় বসবে? এটা হচ্ছে সম্পদ, তাহলে কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণী। ক্লিয়ার? তাহলে মূলধন কোথায় যাবে? মালিকানা সত্ত্ব বিবরণীতে। যদি অতিরিক্ত মূলধন থাকে, মালিকানা সত্ত্ব বিবরণী। লাভ হলে, যদি নিট লাভ হয় তাহলে মালিকানা সত্ত্ব বিবরণী। ক্ষতি হলে মালিকানা সত্ত্ব বিবরণী। কি হবে? এটা মালিকানা সত্ত্ব কমায়, যার কারণে বিয়োগ হবে। তোমার মুখস্থ করার দরকার নেই, এরপরে এটা হবে, এরপরে ওইটা হবে, এই মুখস্থ ফর্মুলাতে যাওয়ার দরকার নেই। বেসিক হচ্ছে এইটাই, এই চ্যাপ্টারের। এইটা যে যত বেশি ভালো পারবা, আর্থিক অবস্থার বিবরণী এবং কার্যপত্র, সে ঠিক তত বেশি পারবা। আর এটাতে যার যত দুর্বলতা থাকবে তার জন্য তত সমস্যা তৈরি হবে। ওই মনে করো যে অনেক সূত্র, অনেক শীট মুখস্থ করতে হবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। বেস্ট অফ লাক। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।